শিক্ষার জন্য তিনটে উপকরণ প্রধানত লাগে। একটা উপকরণ কি লাগবে? শিক্ষার র ম্যাটেরিয়াল। শিক্ষার মেইন র ম্যাটেরিয়াল হচ্ছে ছাত্র, সেটা হচ্ছে মেইন র ম্যাটেরিয়াল। আমাদের বুদ্ধি আল্লাহর রহমতে আল্লাহ খারাপ দান নাই, বাঙালির বুদ্ধি যথেষ্ট সুনাম আছে বাইরে, কাজেই র ম্যাটেরিয়াল আমাদের খারাপ না। 2 নম্বর লাগবে উপকরণ, মানে তাকে যে শিক্ষা দেবো সেই উপকরণটা কি? বইপত্র। এই উপকরণগুলো লাগবে। আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগত মতামত, আপনারা একমত নাও হতে পারে, এই বইপত্রের দিকে আমাদের একটা বিরাট দুর্বলতা আছে। আমাদের নিজস্ব বইপত্রের সংখ্যা অত্যন্ত কম। আমাদের এখানে বইপত্র কম লেখা হচ্ছে, কাজেই যারা স্কলার তাদের প্রতি আমার আহ্বান থাকবে আরো বেশি বেশি করে বইপত্র লিখবার জন্য, যাতে করে ছেলেদের জন্য আমরা এই উপকরণটার ব্যবস্থা করতে পারি। এবং বইপত্র বলতে শুধুমাত্র সাহিত্যের বইয়ের কথা বলছি না, যে শুধু বাংলা ইংরেজি বই লেখা হবে তা না। ইঞ্জিনিয়ারিং এর বই লেখা হবে, মেডিকেল সায়েন্সের বই লেখা হবে, টেকনোলজিক্যাল বই লেখা হবে, সব রকম বই লেখার সক্ষমতা আমাদের থাকতে হবে। আর 3 নম্বর হলো শিক্ষক। তাহলে আমার দরকার কি কি? ছাত্র দরকার, শিক্ষক দরকার এবং বইপত্র দরকার। কাজে যখন সংস্কার নিয়ে আমরা আলোচনা করব, 3টা বিষয় নিয়ে কিন্তু আমাদেরকে আলোচনা করতে হবে। টিচারদের সবচেয়ে বড় সমস্যা আমি যেটা মনে করি, সেটা হলো বিশেষত বিশ্ববিদ্যালয়গুলোতে অতিরিক্ত রাজনীতি। শিক্ষকরা যদি রাজনীতিতে ঊর্ধ্বে উঠতে না পারেন, তাহলে তিনি প্রকৃত শিক্ষক হতে পারবেন না। এটা আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। কাজেই এই যে শিক্ষকদের মধ্যে যে রাজনীতিকরণ, এখান থেকে আমাদের বেরিয়ে আসা করতে হবে। কারণ আমরা যখন একটু আগে আরেকজন একই কথা বলেছেন যে কোটা না মেধার স্লোগান দিয়ে আমাদের ছেলের মেয়েরা জীবন দিয়েছে, তো এখন কোটা মানে মেধার ক্ষেত্র, এটা যদি বিশ্ববিদ্যালয়ের টিচারদের নিয়োগের ক্ষেত্রে, ভিসি সাহেবদের নিয়োগের ক্ষেত্রে এটা যদি আমরা ইমপ্লিমেন্ট না করতে পারি, তাহলে তো বিপ্লবের যে প্রধান উদ্দেশ্য যেটা ছিল সেটাই তো ব্যর্থ হয়ে যাচ্ছে। এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই সমস্ত শিক্ষক নিয়োগ এবং ভিসি নিয়োগে দলীয়করণের ঊর্ধ্বে রাষ্ট্র এখনো উঠতে পারে নাই। এইটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। তো কাজেই এই কাজটা করা আবশ্যক। এবং আরেকটি কাজ আমাদের শিক্ষার, যে বইপত্রের লেখার কথা বললাম, এখানে ছাত্রদের প্রকৃত বাংলাদেশের নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আরেকটি কাজ আমাদের করতে হবে, তাদেরকে তাদের নিজস্ব আইডেন্টিটি সম্পর্কে শিক্ষা দিতে হবে। কারণ আমরা যদি আমাদের আইডেন্টিটি না জানি, তাহলে পরে আমরা সত্যিকার অর্থে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো না। কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে শুধুমাত্র যে আন্দোলন যেটা হয়েছিল, জুলাই বিপ্লব বলি, আমি সবসময় এটাকে বিপ্লব বলে এসেছি, জুলাই বিপ্লব যে হয়েছিল সেটা কেবল একটা ফ্যাসিস্ট সরকারকে সরানোর বিপ্লব হয় নাই, সেটা বিদেশি আগ্রাসনের বিরুদ্ধেও একটা বিপ্লব ছিল। এবং সেই বিদেশি আমাদের যে ছেলেমেয়েরা জীবন দিয়ে যে একটা ইউনিক বিপ্লব করেছে, এটার আরেকটা মানে বিশেষত্ব হচ্ছে এই বিপ্লবটা, যেটাকে আমরা বলে থাকি যে এই বিপ্লবটা আমাদের মাটি থেকেই হয়েছে, আমাদের ছেলেমেয়েরাই বিপ্লব করেছে এবং বিদেশি কোনো সহায়তা ছাড়াই বিপ্লব করেছে। এবং এটাই সব থেকে বড় মহত্ব এই বিপ্লবে, যে এই বিপ্লবকে কোনো বিদেশি শক্তি এসে 30 বছর পরে বলতে পারবে না তোমাদের এই বিপ্লবটাতে আমরা সমর্থন দিয়েছিলাম। যেমন স্বাধীনতা নিয়ে একটি বিশেষ দেশ সবসময় বলে 71-এর স্বাধীনতা আমরা করে দিয়েছিলাম, কাজেই তোমাদের আমাদের কাছে কৃতজ্ঞ থাকতে হবে। এই কৃতজ্ঞতার গল্প আমরা 72 থেকে শুনে আসছি, এখন পর্যন্ত কৃতজ্ঞতার গল্প চলছে। তো কাজেই এইবারের বিপ্লবে আমাদের ছেলেদের কারো কাছে কৃতজ্ঞ থাকতে হবে না। তারা নিজেদের শক্তিতে, আল্লাহর রহমতে তারা বিপ্লব সাধন করেছে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে তাকে, এবং তার প্রভুর কাছে তাকে আশ্রয় নিতে হয়েছে। তো সুতরাং এই যে সেলফ আইডেন্টিটিটা শেখানোর জন্য আরো নতুন করে আমাদের বই পুস্তক রচনা করতে হবে, এবং সেটা শিখতে গেলে আমাদের ইতিহাস জানতে হবে। এই অঞ্চলের 1000 বছরের ইতিহাস আমাদেরকে জানতে হবে। বাংলাদেশ হঠাৎ করে 1972-তে নাজেল হয়ে যায়। বাঙালি মুসলমানের লড়াই 1000 বছরের লড়াই, এবং এই লড়াই আমাদের ফিউচার জেনারেশনকে আমাদের জানানো প্রয়োজন।